এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের সাগর ডায়েরি 2 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। তোর এত বড় সাহস, তুই আমার সাথে বন্ধুত্ব করতে চাস? না মানে শোন, তোর মতো ছোট লোক আমার বন্ধু হওয়া তো থাকলো দূরের কথা, আমার চাকর হওয়ার যোগ্যতা নাই। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, সোজা বাসাতে যাচ্ছি। সবার সামনে মানুষকে এইভাবে কেউ অপমান করে? হ্যাঁ, সাবিয়া, যে মেয়েটি আমাকে এই কথাগুলো বলছিল তার নাম। বড়লোক বাবার একমাত্র মেয়ে। বন্ধু হতে চাইছিলাম। আমার নাকি সেই যোগ্যতাই নেই। হ্যাঁ, আমার কোনো যোগ্যতা নেই, সেই জন্য বড়লোক বাবার ছেলে হয়েও সবার কাছে আজ অবহেলিত। আমার নাম শিহাব হোসেন, পড়াশোনা নিয়ে বিজি এবং গাইয়া খ্যাত হয়ে চলি বলে কেউ কোনো দাম দেয় না। আর পরিবারের একমাত্র কারো কাছে কোনো দাম পাই না। কেন জানেন? না থাক, আরেকদিন বলবো। সোজা বাসাতে আসলাম। আমার কোনো দাম নাই কারো কাছে, তাই নিজের মতো করে চলি। সেই জন্যই তো আজ এমন অপমান শুনতে হলো। কলেজে সবাই জানে আমি মধ্যবিত্ত ঘরের ছেলে। আসলে এটাই স্বাভাবিক। আমি যেমনভাবে চলি, মধ্যবিত্ত ঘরের ছেলেও তার চাইতে ভালো। পরের দিন কলেজে ঢুকতেই। এই শোন, জি, কেন ডাকলেন? তোর এত বড় সাহস, তুই আমাকে প্রশ্ন করিস? আমি দুঃখিত। শোন, তোকে দিয়ে আমার কিছু কাজ আছে, কলেজ শেষে দেখা করিস। আমি সেখান থেকে হ্যাঁ সুযোগ জবাব দিয়ে ক্লাসে চলে আসলাম। সাবিয়া অন্য ডিপার্টমেন্টে পড়ে, তবে আমরা সেম ক্লাস। আর হ্যাঁ, সাবিয়ার সাথে আমার কেমনে দেখা হলো সেটা ক্লাসের ফাঁকে বলি। কলেজে প্রথম ক্লাস আজ, তাই কলেজে আসতেছি গেটের সামনে দিয়ে। ঢুকতেই পা কার সাথে যেন বাড়ি খেয়ে কার উপরে যেন পড়ে গেলাম। পরে চেয়ে দেখি নিচে পরীর মতো একটা মেয়ে মেরে উঠে চলে গেল। এখান থেকে তাকে চিনি, তারপর অন্যভাবে খোঁজ নিয়ে পরিচয় জানতে পারছি। এদিকে ক্লাস শেষ হয়েছে, বাকিটা পরে শুনিয়েন। ক্লাস শেষ করে বাহিরে যাচ্ছি, তখনই কলেজ থেকে বাসার দিকে যাব। তেমন সময় কে যেন আমার পিছনে শার্টের কলার ধরেছে। পিছনে তাকিয়ে দেখি সাবিয়া। তখনই মনে পড়ল সে আমাকে তো ছুটির পর দেখা করতে বলেছিল, কিন্তু সেটা তো আমার মনে ছিল না। জানি না এই মেয়ে আমাকে কি করবে, যেহেতু রাগী আর তার কথা শুনিনি। কি রে, তোকে যে বলেছিলাম ক্লাস শেষে আমার সাথে দেখা করবি? দুঃখিত, আমার মনে ছিল না, আমি ভুলে গেছিলাম। জানিস তোর এই ভুলের জন্য আমি কি শাস্তি দিতে পারি? আর কোনো দিন ভুলে যাব না, আমাকে মাফ করে দিন। কলেজে অপমান হওয়া যাবে না, বাসাতে জানলে খুব খারাপ হবে। যা, মাপ করে দিলাম। আর শোন, এখন তোকে একটা কাজ করতে হবে, পারবি তো? জি বলেন, কি কাজ? আমি ঠিক পারবো। এই নে একটা চিঠি, ওই যে একটা আপুকে দেখতেছিস, তাকে গিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে। আমি চিঠিটা নিয়ে সামনের দিকে যাচ্ছি, আর ওর বান্ধবী মিলে হাসতেছে। কেন হাসতেছে জানেন? কারণ চিঠিটা লাভ লেটার, যেটা আপুর হাতে দিলে সে আমাকে চর মারবে। আমি তার ছোট ক্লাসে পড়ি, কিন্তু আমার মাথায় একটা কথা ভেসে উঠল। কালকে তাকে প্রপোজ করেছিলাম বলে আমাকে চর মেরেছিল। আজ আমি সেটার প্রতিশোধ নিব। আমি সাবিয়ার দেওয়া চিঠিটা নিয়ে আপুর কাছে এলাম। আপু, আপনার জন্য একটা চিঠি ছিল। কি চিঠি? আর আমি তো তোমাকে চিনি না। এই নিন চিঠি। আমি এখানে নতুন ভর্তি হয়েছি। আপু চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো, কিন্তু কোনো উত্তর দিল না। চিঠি পড়া শেষে। আমি জানি তুমি এখানে নতুন, তাই কেউ তোমাকে এই চিঠি হাতে দিয়ে পাঠিয়েছে, যে সেটা আমি জানি। জি আপু। শোনো, আমার নাম তানিয়া। আজ থেকে আমি তোমার বড় আপু, কেমন? ঠিক আছে। কি ভাবছেন আমি একটা বোন পেয়ে গেলাম? বোন পাবার জন্য কপাল লাগে। ওদিকে সাবিয়ারা মনে করছে আপু আমাকে চর মারবে, সেটা তারা উপভোগ করবে সবাই মিলে। কিন্তু সেটা তো হলো না। তাদের সব প্ল্যান ভেস্তে দিল আপু। তাদের মুখ এখন একটু গোমরা হয়ে আছে। দূর থেকে যতটা বুঝতে পারছি আর কি। আমি আপুর হাত থেকে চিঠিটা নিলাম, পরে দেখি কি লেখা আছে। আগে তো খুলে দেখিনি, তাই। প্রিয় আবুলের মা, আশা করি ভালো আছো। তুমি না দেখতে মূলার মতো সাদা, তবে তুমি বেশ টমেটোর মতো লাল। তোমার চোখগুলো জিলাপির মতন। আর হ্যাঁ, তোমার ওই ঠোঁট দুটো মিষ্টি কুমড়ার মতো, ইত্যাদি। এইসব লেখার পরে আমার মাথায় রক্ত ওঠার মতন। তাই আপুকে বললাম, আর সাথে সাথে একটু আসতে পারবে কি? আমি আগে, আপু পিছনে আসতেছে।
সাবিয়ার সামনে এসে পুরো ক্যাম্পাসের সবাই হা করে তাকিয়ে আছে সাবিয়ার দিকে। কালকে সবাই এইভাবে আমার দিকে তাকিয়েছিল মনে পড়ে। তারপর আমি বলা শুরু করলাম, তুমি কি ভেবেছো তোমার দেওয়া চিঠি পড়ে আপু আমাকে চর মারবে আর তুমি এখান থেকে মজা নিবে? কিন্তু সেটা হয়নি। আমি তাহার ভাই হয়ে গেছি। তুমি এসব কি লিখেছ? মনে তো হয় না পড়াশোনা করো, শুধু কলেজে এসে বাবার টাকা শেষ করো আর আমাদের মতো ছেলেদেরকে র্যাগিং করো। কি ভাবছো তুমি তোমার বাবা টাকাওয়ালা বড় লোক, তার জন্য আমাদের তোমাকে ভয় পেতে হবে? শোনো, তোমার মতো টাকাওয়ালাদের কলেজে কোনো দাম নাই। আর যদি কাল থেকে ভালোভাবে পড়াশোনা করতে হয় কলেজে আসবে, তা না হলে আসবে না। এটা আমার কথা না, কলেজের সবার কথা। আমার কথা শেষ করার পর সবাই হাততালি দিচ্ছে, এমনকি স্যারেরাও। আর সাবিয়া মাথা নিচু করে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সাথে বান্ধবীরাও। মনে পড়ে কালকে আমাকে এমনভাবে রেখেছিলে, আজ আমি তোমাকে এমনভাবে অপমান করলাম। সাবিয়া তার বান্ধবীদের সাথে করে গালে হাত দিয়ে কলেজ থেকে চলে গেল। আমি পরে বাসার দিকে আসলাম আপুকে বিদায় জানিয়ে। ওদিকে সাবিয়া বাসাতে গিয়ে রাগে বাঘ হয়ে আছে। ওর বান্ধবীরা নানান কথা বলতেছে। কি রে সাবিয়া, এখন কি করবি ভাবছিস, নাকি আঙ্কেলকে বলবো? না থাক, বাবাকে বলা যাবে না, আমার ম্যাটার আমি সামলে নিব। তাহলে কি করবি এখন? সেটা কাল থেকেই দেখতে পাবি কি করি আমি, আর ওই শিহাবের বাচ্চাকে কি করি। এদিকে আমার তো কেউ কোনো খবরই নেয় না বাসাতে। আর হ্যাঁ, আপনাদেরকে বলি, আমাকে সবাই কেন দেখতে পায় না। গত 1 মাস আগে আমার ভাবির মানে আমার চাচাতো ভাইয়ের বউ বাপের বিয়ে বাড়িতে গিয়েছিলাম। সেখানে ভাবির ছোট বোন আমাকে প্রপোজ করেছিল, আমি রাজি হই নাই। পরে সে আমার রুমে ঢুকে চিল্লানি দেয় আর ওই বাসার সবাই আসে। আমি নাকি তাকে জোর করে কিস করতে চাইছিলাম, তার শরীরে নাকি হাত দিতে চেয়েছিলাম। এইরকম একটা মিথ্যা কথা বলে আমাকে ফাঁদে ফেলে। আর আমার পরিবার সেটা সত্যি বুঝে নেয়। আমার কথা কেউ শোনেনি। এরপর থেকে কেউ আমাকে দেখতে পারে না। আগামীকাল কলেজে গিয়ে দেখি তানিয়া আপু। পরের দিন কলেজে গিয়ে আমি একদম চমকে গেলাম। এ আমি কাকে দেখতেছি? এটা সাবিয়া নাকি অন্য কেউ? অবাক হওয়ারই কথা, যে মেয়েকে কোনোদিন মডার্ন ড্রেস ছাড়া কলেজে আসতে একদিনও দেখিনি, সে কিনা আজ শাড়ি পরে আসতেছে। সত্যি বলতে সাবিয়াকে অনেক সুন্দর ও পরীর মতো লাগতেছে। আমি নিজে আরও একবার প্রেমে পড়ে গেলাম, কিন্তু প্রেমে পড়ে কোনো লাভ নাই। আমি একটা খ্যাত, আমার সাথে কেই বা প্রেম করবে? সেদিন প্রপোজ করে যে অপমানটি করেছে তা আজও মনে আছে। একটু পর আর তাকে দেখা হলো না, কই যেন মিলিয়ে গেল। কিন্তু তাতে আমার কি? তখনই তানিয়া আপু, কি খবর শিহাব, এমন করে কাকে দেখছিস? কি যে বলেন আপু, কাকে দেখবো? ভালো, চল ওদিকে গিয়ে বসি। আমি আপুর সাথে ক্যাম্পাসের এক সাইডে গিয়ে বসলাম, আপু আর আমি। কিন্তু ওদিকে একপাশে তাকিয়ে দেখি সাবিয়া, কিন্তু ওদিকে লক্ষ্য করা যাবে না। আপু আমার পরিচয় জানতে চাইলো। আচ্ছা, তোর তো পরিচয়টা আমাদের এখনো দেসনি। আমি কি পরিচয় দেব বলো? আমি যে একটা খ্যাত। শোন, আমি না তোর আপু, মিথ্যা বলবি না। আসলে আমি এই শহরের ব্যবসায়ী আজিজুল রহমানের ছেলে। খুব ভালো কথা, এত বড় একজন ব্যবসায়ী ছেলে হয়ে তুই এমন খ্যাত হয়ে চলিস কেন? সেটা অনেক বড় কথা, পরে বলবো। তখনই আমার সামনে একটি অবিশ্বাস্য ঘটনা ঘটে, যা দেখে আপুও বটে অবাক হয়েছে। সাবিয়া এসে আমাকে, শিহাব, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি এখন তোমাকে ভালোবেসে ফেলেছি। আমি শুধু সব সময় তোমারই কথা চিন্তা করি। আই লাভ ইউ। শোনো, আমার সাথে মজা করবে না। আমি তোমার সাথে কোনো মজা করতেছি না, সত্যি বলছি। সাবিয়ার এমন কথা শুনে আমিও আর থাকতে পারলাম না, তাকে সোজা রাজি হলাম। ও আপুকে বিদায় জানিয়ে সাবিয়ার আর আমি ক্লাসে গেলাম। আজ অনেক ভালো লাগতেছে, কারণ কেউ এই প্রথম আমাকে আপন করে নিল। ক্লাস শেষ করে সাবিয়ার সাথে একটু সময় কাটিয়ে বাসাতে চলে আসলাম। আমাদের সামনে পরীক্ষা, আমার কাছে 1 টাকাও নেই। আমাকে তো আর কেউ টাকা দেয় না। আপনাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি, আমার এক বন্ধু আছে রোমান। ওর বাবা মার সাথে গ্রামে বেড়াতে গেছে, তাই আপাদের বলা হয়নি। আমার যে কোনো সময় টাকা লাগলে রোমান দেয়। আমি ওকে বলি না, তাও কেমন করে যেন বোঝে যায়। রোমান আমার পুরো ঘটনা জানে। যদি বলি এত আমাকে টাকা দিস কেন, তখন বলে তোর প্রয়োজন তাই দেই, যেদিন আমার লাগবে সেদিন আমাকে দিবি, আগে তুই নিজের পায়ে দাঁড়া। কিন্তু আজ রোমানকে বলা যাবে না, কারণ পরীক্ষার ফি 5,000 টাকা। আমার পরিবারের কেউ
আমার সাথে কথা বলে না আজ 2 মাস হয়। আমাকে কোনো পড়াশোনার খরচও দেয় না। দেখি আজ বাবাকে কথা বলে টাকা দেয় নাকি। বাবার কাছে গেলাম। বাবা, আমার একটা কথা ছিল। কি বলবি বল, সময় নাই আমার। আমার সামনে পরীক্ষা, 5,000 টাকা ফি লাগতো। আমার এত টাকা বেশি হয়নি যে ভিক্ষা দিব। আমি তার কথা শুনে আর সামনে থাকলাম না, কারণ যে নিজের ছেলেকে ফকির বলতে পারে আর কি বোঝার বাকি থাকবে। যে মিথ্যা কথার কারণে আমাকে এত অবহেলা করতেছে তা একদিন বুঝবে। আম্মুর কাছে গেলাম। আম্মু, আমার পরীক্ষার কিছু ফি লাগবে। শোন, আমার টাকার পাহাড় নেই যে তোকে টাকা ভিক্ষে দেব। সেখানেও থাকলাম না, ভাইয়ার কাছে গেলাম। ভাইয়া, আমার পরীক্ষার ফিটা একটু যদি দিতে। শোন, আমার আগলা টাকা নেই, তাই তোকে দিব, যা ভাগ। দোস্ত, তোর আর আমার পরীক্ষার ফি দিছি, কোনো চিন্তা করিস না। ধন্যবাদ। এই বলে ফোনটা কেটে দিলাম। রোমান জানে আমার বিষয়ে, তাই আর কিছু বলতে হলো না। মনে হয় শহরে এসেছে, তাই খোঁজ নিয়ে জানতে পেরেছে। এদিকে আমি খুব কান্না করতেছি, কারণ তারা 2 মাস কোনো খবর নেয়নি এবং সাথে কি খাবার দিয়েছে সেটার জন্য কোনো অভিযোগ করিনি। খাবার বলতে পাতিলে তলার পোড়া ভাত, তাও অনেক খুশি ছিলাম, কারণ আমি বড়লোকের ছেলে হলেও কোনো দাম নেই তাই বস্তির মানুষ হিসেবে। কিন্তু আজ তারা যে ব্যবহারটি করলো তাতে অনেক কষ্ট পাইছি। মরে যেতে ইচ্ছা করতেছে। রাতে কখন জানি ঘুমিয়ে পড়েছি, নিজেও জানি না। এইভাবে কয়েকদিন চলে গেল। রোমানকে সাবিয়ার কথা বলেছি, তবে সাবিয়ার সাথে কয়েকদিনে অনেক ভালোবাসা পেয়েছি। ও যেটা খাইতে চাইতো এনে দিতাম। এক কথায় কেনা গোলাম, এটাই ভালোবাসা। সে তো আর ছেড়ে যায়নি। আগামীকাল পরীক্ষা, আজ আমাদের পরীক্ষা। রোমান, আজ আমাদের পরীক্ষা। রোমান আর আমি একখানে বসেছি। ভালোভাবে পরীক্ষা শেষ করলাম। পরীক্ষা দিয়ে বাইরে এসে, দোস্ত, পরীক্ষা তো দিলাম, এই পরীক্ষাটা দেওয়ার জন্য গ্রাম থেকে এসেছি। আবার যাইতে হবে, দাদু অসুস্থ তো। ওকে, সমস্যা নাই। প্লিজ নিজের খেয়াল রাখিস। আর হ্যাঁ, কোনো টাকার দরকার পড়লে ফোন করবি। এই বলে রোমান গাড়ি নিয়ে সোজা চলে গেল। সাবিয়া দেখেনি যে রোমান আমার বন্ধু। আর হ্যাঁ, একটা পরীক্ষা মানে আমাদের কলেজে এইরকম নিয়ম হয়েছে, অন্য কিছু আবার ভাববেন না। আমার আর পড়াশোনা 3 বছর আছে। তো একটু পর সাবিয়া আসলো। চলো, আজ আমার বন্ধুদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। আমি সাবিয়ার সাথে গেলাম ক্যাম্পাসে, কিন্তু সেখানে গিয়ে শোনো, এ হলো আমার খ্যাত পিএফ। সবাই হেসে উঠল। আমি বোকার মতো দাঁড়িয়ে আছি। কি আর করব, একজন ভালোবাসার মানুষ তো। পরে তারা নানানজন নানান খাবার জিনিস আনতে দিল। মনে হয় চাকর হিসেবে আমাকে সাবিয়া এনেছে। কেমন জানি আমার কাছে এই কাজগুলো করতে খারাপ লাগে না, তাও আমার একজন ভালোবাসার মানুষ আছে তো। কিন্তু আজ একটা সমস্যা হয়েছে। তানিয়া আপু আমাকে এই করতে দেখে। আপুর সাথে দেখা করা যাবে না, তা না হলে বকা দিবে। আপুও আমার একজন আপন মানুষ, নিজের ভাইয়ের মতোই দেখে। কিন্তু আমি আপুকে এড়িয়ে চলি একটু। বেশ কয়েকদিন গেল, সাবিয়া সেই চাকরের মতো করে নানান কাজ করে নেয়। আর বাসার কথা কি বলবো, ওই যে সেদিন একটু কথা বলেছিলাম, আর আজ পর্যন্ত কেউ কোনো কথা বলে নাই। সামনে দেখলে এড়িয়ে চলে। এখনও তাদের অবহেলা শেষ হয়নি, সামান্য বিষয়ের জন্য। ভাবতেই কান্না চলে আসে। কিন্তু কি করব, এটাই যে আমার নিয়তি। কাউকে কিছু বলতে পারিনি, এমনকি আপুকেও বলিনি। বাহিরে সব সময় হাসি খুশি থাকি, তো বুঝতে পারে না। আর হ্যাঁ, আমি বাসাতে আসলে আর বাহিরে বের হই না। কেমন করেই বা বের হব? আমি তো থাকি একটা নিচতলার রুমে, সেখানে কেউ আমাকে দেখতে আসে না। সেদিন থেকেই তো আমার উপরে আরামে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছি। থাক, আর কিছু বলতে পারবো না। অনেক কান্না আসতেছে। আপনারা বুঝেই নিন আমি কত ভালো আছি। আজকে রেজাল্ট দিবে, সেজন্য কলেজে গেলাম। গিয়ে দেখি আজও রোমান আসে নাই। ওর দাদা নাকি মারা গেছে। শুনেছিলাম আপুর সাথে গিয়েই দেখা হলো। বোনকে তো ভুলেই গেছিস। যাই হোক, দেখবো আজ রেজাল্ট কেমন করিস। আমি কিছু বললাম না। আপুর সাথে রেজাল্ট দেখতে গেলাম। গিয়ে যা দেখলাম, তাতে আমি আর আপু খুশিতে আত্মহারা। মানে আমি প্রথম, রোমান দ্বিতীয়, সাবিয়া তৃতীয়। আপু অনেক খুশি হয়েছে। সেই খুশিতে একটু পর সাবিয়া বলে, শোনো, আজ আমার বাসাতে পার্টি হবে, তোমরা সবাই আসবে কিন্তু। এই বলে চলে গেল। কিন্তু একটা বিষয় খটকা লাগলো। সবার উদ্দেশ্য করে বলো, আমাকে কেন একবারও আলাদাভাবে বলো না? হয়তো বলার প্রয়োজন মনে করেনি বা মনে নেই, এই কারণে আমাকে বলেনি। যাই হোক, আমি তাও যাব। অনেক দিন হয় ভালো খাবার খাই না। যদি আজ ফ্রিতে ভালো খাবার খেতে পারি। কি ভাবছিস রে? ভাবছি পার্টিতে যাব। তুমি যাবে তো? আমার সময় হবে না। এই বলে আপুর সাথে আড্ডা দিয়ে বাসাতে চলে আসলাম। কিন্তু রোমানের জন্য মন খারাপ। ও যদি আজ থাকতো
অনেক খুশি হতো, কিন্তু নাই। আমি যেই বাসাতে আসলাম, আমার নিজের রুমে ঢুকলাম, সামনে দিয়ে ভাইয়া গেল, কিন্তু একবারও বলল না যে কেমন রেজাল্ট করেছি। আমার কি কপাল, এত ভালো রেজাল্ট করেও কেউ কোনো খবর নিল না। তাই মনের দুঃখে কান্না করতে করতে ঘুম দিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু দুপুরে কোনো খাবার জোটে না, পানি খেয়ে থাকতে হয়। শুধু সকাল আর রাতে জোটে। বিকাল 5টার দিকে ঘুম থেকে উঠলাম, তখনই মনে পড়ল আমাকে তো পার্টিতে যেতে হবে। রেডি হচ্ছিলাম, কিছু ভালো জামা কাপড় ছিল, সেগুলো পরলাম। তখনই উপরে রান্নাঘর থেকে ভালো খাবারের সুগন্ধ আসতেছিল। মনে হয় কোনো আত্মীয় আসবে। ভাবির কণ্ঠে শুনতে পেলাম তার নাকি বোন আসবে। কিন্তু এটা শুনে চিন্তাতে পড়লাম, আবার আমার সাথে খারাপ কিছু হবে না তো? যা হবে পরে দেখা যাবে। সাবিয়াদের বাসার সামনে আসলাম, অনেক সুন্দর করে সাজানো, তবে আমাদের মতো বড়লোক না, আমাদের চাইতে একটু নিচে হবে। এমন সময় মনে পড়ল, আমি কিসের বড়লোক? আমি তো একটা, না থাক। ভিতরে গেলাম, গিয়ে সাবিয়াকে দেবার মতো কিছু ছিল না, কিছু টাকা ছিল, এটা দিয়ে একটা ফুলের তোড়া কিনে দিয়েছি। সবাই নানান রকম গিফট দিচ্ছে, কিন্তু আমি কিছুই দিতে পারলাম না। অনেক খারাপ লাগলো বিষয়টা। একটু সাইডে যেতেই দেখি খাবারের আয়োজন, নানান রকম খাবার, বড়লোক বলে কথা। দুপুর থেকে পানি খেয়ে আছি, অনেক খিদে লেগেছে, তাই দেরি না করে খেতে বসলাম। দেখি সবাই এসেছে আমাদের ক্লাসের, ওদিকে ধ্যান না দিয়ে খেতে শুরু করলাম। ভালো খাবার অনেক দিন পর খেলাম। খাওয়া শেষে দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি এত খুশি, খেয়াল না করে একপাশে গিয়ে দাঁড়াতেই আমাকে কে যেন ডেকে নিয়ে গেল। কিন্তু সেখানে দেখতেছি কলেজের সবাই। সাবিয়া একটা জায়গাতে দাঁড়িয়ে কিছু বলবে মনে হচ্ছে। আমাকে সাবিয়া পাশে নিল। সবাই এখানে আসার জন্য ধন্যবাদ। তবে আজ যে উদ্দেশ্যে পার্টি সেটা হলো, আমার পাশে যাকে দেখছেন সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো মনে করি আমাকে ভালোবাসার তার কোনো যোগ্যতাই নেই। তুমি কি আমাকে অপমান করতে চাও? হ্যাঁ, সেই জন্যই তো তোকে এখানে ডেকেছি। তুই কি ভেবেছিস তোকে আমি ভালোবাসবো? তোর সেই দিনের চর মারার রিভেঞ্জ নেবার জন্য আমি তোর সাথে নাটক করেছি, তাই তো কলেজের সবার সামনে তোকে ডাকা হয়েছে। আর তুই তো একটা ছোট লোক, তোকে কেমন করে ভালোবাসবো আমি, ভাবলি কেমনে? যেদিন আমার বাবার মতো বড় লোক হতে পারবি সেদিন দেখা যাবে। এরপর সাবিয়া দারোয়ান ডেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল। আমি তখনও বোবা, কানে কিছুই যাচ্ছে না। কলেজের সবাই তো হাসাহাসি করতেছিল। আমার সব ইচ্ছা শেষ। আমি এত বোকা, আগে জানতাম না। যাকে এত ভালোবাসলাম সেও এত পর করে দিল। বোবার মতো হাঁটতে হাঁটতে বাসাতে আসলাম। আমার মাথায় কিছুই ঢুকতেছে না। নিজের রুমে এসে সাবিয়ার কথা ভাবতেছি। সে কেন আমার সাথে এমন করলো? কলেজের সবার সামনে আমাকে অপমান করলো। আমার মান সম্মানের কথা একবারও ভাবলো না। সত্যি বলতে ভুলটা আমার। আমি যদি সেখানে খাবার লোভে না যেতাম তাহলে অপমান করতো না। কি করব বলেন? এটাই যে আমার কপালে আছে। যাকে ভালোবেসেছিলাম সেও নাটক করেছে, তাকে কিছু বলতে পারলাম না। রুমে শুয়ে আছি, তখনই কে যেন দরজাতে নক করতেছে, কিন্তু আমার রুমে তো কেউ আসে না। কে আবার আসলো? আজ এত বড় ভাগ্য। রুমের দরজা খুলতেই দেখি ভাবির বোন। তাকে দেখে আমার কলিজা শুকে গেল। সে আবার আজ আমার সাথে কোনো কিছু করবে না তো? কি খবর? একদিনের মিথ্যাতে এই অবস্থা? অযথা আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু খারাপ হবে। সেটা পরে দেখা যাবে। বলো, তুমি আমাকে ভালোবাসবে কি না? আমি কোনো দিন আপনার মতো বেয়াদব মেয়েকে ভালোবাসবো না। আমি একজনকে ভালোবাসি। ও তাই? দাঁড়া, আমি বেয়াদব, দেখ তাহলে কি করি। মিম আমার রুমের ভিতরে আসলো, এসে দরজা লাগিয়ে দিয়ে চিল্লাতে চিল্লাতে লাগলো, বাঁচাও বাঁচাও বাঁচাও। এই আপনি এমন চিল্লাচ্ছেন কেন? দেখ তোর অবস্থা আমি কি করি। আমি বুঝে গেলাম আজ থেকে আমার আর এই বাড়িতে থাকা হবে না। এর চিল্লানি এতক্ষণ আমার বাসায় সবাই শুনেছে। আমার আর কিছু করার নেই, আমাকে আজ সব কিছু সইতে হবে। একটু পর দেখি দরজাতে কেউ ধাক্কা দিচ্ছে। মিম গিয়ে দরজা খুলে দিল। দরজা খুলতেই দেখি ভাইয়া, ভাবি, বাবা, মা সবাই এসেছে। মিম ভাবির কাছে গিয়ে দাঁড়ালো। এখানে কি হয়েছে মিম? আপনার ভাই আমাকে দরজা দিয়ে জোর করে কিস করতে চাইছিল। এ কি মেয়ে বাবা, এত মিথ্যা কথা বলে? তোর মতো খারাপ ভাই থাকা মানে আমাদের সব মান সম্মান শেষ। তোকে আজ উচিত শিক্ষা দিব। কি আর করার, নীরবে সব সইতে হবে। কিছু করার নাই। আমার কথা যে কেউ আর শুনবে না,
এই বেয়াদবটাকে আজ এমন শিক্ষা দেব যাতে কোনোদিন আর কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। এই বলে ভাইয়া বাবা আমাকে ইচ্ছা মতো মারতে থাকে। আমার সামনে দাঁড়িয়ে থাকা মা একটি বারও বারণ করলো না, কেউ আমার কথাটা একবারও শুনলো না। আমাকে মেরে অজ্ঞান করে চলে গেল। পড়ে রইল নিথর দেহ। আমি আজ ভেবেই নিয়েছিলাম আমার সাথে এমন কিছু একটা হবে, সেটাই সত্যি হলো। আমি রুমে একা পড়ে রইছি, দেখার কেউ নাই। এখন ভোর 4টা বাজে। প্রায় 8 ঘন্টা পর জ্ঞান ফিরে এলো। যেখানে পড়েছিলাম সেখানেই পড়ে আছি, কেউ একটি বারও দেখতে এলো না। তাই সিদ্ধান্ত নিলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যেখানে আমার কোনো দাম নাই সেখানে আমি কেন পড়ে নিজের জীবন শেষ করব? তাই আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু আমার তো যাবার কোনো জায়গা নাই। যেখানে যাব সেখানেই সবাই এমন করবে, তা বাদে আমার কাছে একটা টাকাও নাই। যাই হোক, আমি চলে যাব। কিন্তু আমার শরীরের যে অবস্থা, হাঁটাই মুশকিল, তাও চলে যাব। যাওয়ার আগে 3 জনের নামে 3টা চিঠি লিখে রেখে গেলাম। একটা সাবিয়ার জন্য, বাবা মা ভাইয়ার জন্য। চিঠিগুলো আমার বিছানার উপর তাদের দেওয়া মোবাইলের উপর রেখে গেলাম, যদি কোনোদিন চোখে পড়ে। আর সাবিয়ারটা পোস্ট অফিসে দিয়ে গেলাম। এখন ভোর 5টা, কেউ ঠিকভাবে ওঠেনি। আমি শুধু একলা হাঁটতেছি। কোনো দিক দিয়ে কোন দিকে যাচ্ছি কিছুই জানি না। আর আসার সময় কিছুই নিয়ে আসিনি। প্রায় 1 কিলোমিটার হাঁটার পর দেখি তানিয়া আপু আমার সামনে। আমার অবস্থা দেখে আপু আমার কাছে ছুটে আসলো। কিন্তু আপু আমাকে দেখলো কেমনে? মনে হয় সকালবেলা জগিংয়ে বেরিয়েছে। আপু আমার কাছে এসে দাঁড়াতেই, কি রে শিহাব, তোর এই অবস্থা কেন? আমি কিছু বলতে পারতেছি না। মায়ের খাবার পর থেকে গায়ে কথা বলারও জোর নাই। কষ্ট করে হেঁটে চলে আসলাম। আমি কিছু বলতে না পেরে সোজা অজ্ঞান হয়েছি। কিছু বলতে পারলাম না আপুকে। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম একটা সাজানো গোছানো রুমে, আর গায়েও একটু ব্যথা কম। কিন্তু আমি কই? একটু পর দরজাতে তাকিয়ে দেখি আপু আর তার সাথে 2 জন লোক আসলো। মনে হয় মা বাবা। কি রে, কেমন আছিস? ভালো, কিন্তু আমি এখানে কেন? তুই আমাদের বাসার সামনে এসে জ্ঞান হারাস, তারপর তোকে এখানে আনি। কিন্তু তোর গায়ে এগুলো কিসের দাগ? কিছু না আপু। বাবা, তোমার আপু কিন্তু অনেক চিন্তায় আছে। বলো, এগুলো কিসের দাগ? থাক বাবা, আমি যদি ওর আপু হতাম তাহলে সত্যিটা বলবে। আসলে আপু, তারপর সব খুলে বললাম। কিন্তু আপু কান্দে কেন? সাথে তার বাবা মাও। আপু কান্দো কেন? আর আমাকে চলে যেতে হবে? কই যাবি আর কার কাছে যাবি? হ্যাঁ, যেদিকে 2 চোখ যাবে। তুই কোনোখানেও যাবি না। তুই আজ থেকে আমার নিজের ভাইয়া হয়ে এখানে থাকবি। শোনো শিয়াব, তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে। তুমি আমার ছেলে। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে তাদের কাছে কেন যাবে বলো? শোনো বাবা, তোমাকে যে তোমার বাবা ভাই মিথ্যা কথা শুনে এমন করেছে, তোমাকে অবহেলা করেছে, তাদের সবাইকে শিক্ষা দিতে হবে। তোমরা আমার ভাইটাকে কি খাবার দিবে না? দেখতে পাচ্ছ না, না খেয়ে আছে। আমি তো ভুলেই গেছি। চলো সবাই। আমি এতক্ষণ কিছুই বলতে পারি নাই, তাদের কথা শুনছিলাম। এই দুনিয়াতে তাহলে এইরকম মানুষও আছে যারা কিনা আমার মতো অসহায় ছেলেকে এইভাবে কাছে টেনে নেয়। খাবার খেয়ে আপু আমাকে রুমে নিয়ে আসলো। আচ্ছা, তুই কি এত বোকা যে নীরবে সব সয়ে গেলি? কি করব বলো, তারা যে ছিল টাকাওয়ালা, আমি তো সাধারণ হয়ে গেছি। বুঝলাম, কিন্তু সাবিয়া? আমি আপুকে সব খুলে বললাম। আপুকে খেয়াল করে দেখলাম সে কিছুটা রাগান্বিত হয়েছে। তোকে আজ যারা এইভাবে অপমান অবহেলা করেছে, তুই তাদেরকে তার পাল্টা জবাব দিবি। কিভাবে আপু? তোকে ওসব চিন্তা করতে হবে না, বাবা সব কিছুর ব্যবস্থা করবে। এখন ঘুম দে, কেমন? আপু এই বলে রুম থেকে চলে গেল। আজ যদি আমার এমন একটা বোন থাকতো তাহলে। যাই হোক, এইটাও তো আমার আপু। সত্যি বলতে আপু আমাকে অনেক ভালোবাসে, সেই যেদিন থেকে পরিচয় হয়েছে। ওদিকে সাবিয়া চিঠিটি পেয়েছে। চিঠি খুলে দেখে, প্রিয় সাবিয়া, আশা করি ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। বেশি কথা বলবো না, শুধু বলবো আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু তুমি সেটা বোঝো নাই। একদিন ঠিকই বুঝবা। সেদিন আমাকে খুঁজবে, কিন্তু পাবে না, কারণ আমি যে আজ অনেক দূরে চলে যাচ্ছি। আর হ্যাঁ, তুমি আমাকে ছোট লোক বলেছিলে না? আমি ছোট লোক না, আমি একজন বড় লোক ছিলাম। তবে বলতে পারি 2 বছর পর ফিরে আসবো। যদি ভালোবেসে থাকো অপেক্ষা করিও 2 বছর। ইতি খ্যাত। আমার চিঠি পড়ে সাবিয়া কিছুটা ভাবতে লাগলো। আমি কি তাকে অপমান করে কোনো মজা পাইছি, নাকি আমি সবার কাছে ছোট হইছি? আর আমি তাকে এত অপমান করলাম, কিছুই বলল না সে। নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। যাই হোক, আমার তাই কি।
এদিকে আমি আপুদের বাসাতে বেশ আরামে আছি। মনে হয় বাবা মাকে পেয়েছি। বেশ কয়েকদিন হয়ে গেল আপুদের বাসাতে। আমি এখন পুরোপুরি সুস্থ। অসুস্থ থাকার কারণে কয়েকদিন কলেজে যাইনি। আপুও কলেজে যায়নি। তার ভাইকে রেখে নাকি কোনোখানে যাবে না। আমি নিজের পরিবারের কথা ভুলেই গেছি। কে অমন পরিবারের কথা মনে করবে বলেন, যারা নিজের ছেলের কোনো কথাই বিশ্বাস করে না, অন্য কথা শুনে নাচে। ওদিকে কয়েকদিন আমাকে কেউ দেখতে না পেয়ে আমার রুমের দিকে খোঁজ নেবার জন্য যাচ্ছে। কেননা আমি যদি রুমে থাকতাম তাহলে নিশ্চয়ই বাইরে একবার হলেও তাদের সামনে পড়তাম, কিন্তু পড়িনি। আর আমি যদি মরে গেলেও গন্ধ বাইর হইতো, কিন্তু আমার কোনো খবর নাই। আর হ্যাঁ, ভাইয়ের শালি এখনও আমাদের বাসা থেকে যায় নাই। সবাই মিলে আমার রুমে আসলো। দরজা খুলে দেখে আমি নাই। আমি তো আগেই চলে এসেছি। সব কিছু রুমে ঠিকঠাক আছে, শুধু মানুষ নাই। তার পরিবর্তে 2টা চিঠি দেখা যাচ্ছে মোবাইলের নিচে। চিঠি দুটো তুলে হাতে নিয়ে বাবা, একটা ভাইয়া, একটা নিল। তারপর, প্রিয় বাবা, আমার সালাম নেবেন। আমি আপনার এমন হতভাগা ছেলে যে কিনা আপনাদের মুখের সামনে দেখে বাবা বলে ডাকতে পারি নাই। জানেন, আপনি যে কারণে আপনার ছেলেকে অবহেলা করেছেন তা ছিল একদম মিথ্যা। আমি কোনোদিন ভাইয়ার শালিকে কিছু করতে চাই নাই। সে আমাকে প্রেমের প্রস্তাব দিত বারবার। আমি রাজি হই নাই বলে সে এমন নাটক করেছে। আর আপনারা আমার কোনো কথা না শুনেই তার কথা শুনেছেন। একটিবারও আমাকে কিছু বলতে দেন নাই। আমি সব কিছু মেনে নিয়েছি, কিন্তু কষ্ট পেয়েছি কোন দিন জানেন? আপনারা আমাকে দুবেলা কুকুরের খাবার খাওয়ান, তাও মন খারাপ করিনি। কিন্তু যখন সামান্য পরীক্ষার ফির জন্য আমাকে ভিখারি বানিয়েছিলেন, সেদিন খুব কষ্ট পাইছি। কারণ মানুষ ভিখারিকেও এমন করে বলে না। আর আপনি জানেন কি, আমি এই বছরে আপনাদের ডিপার্টমেন্ট প্রথম হয়েছি। যাই হোক, আর কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো, আমি নির্দোষ, আমার কোনো দোষ নাই। আর হ্যাঁ, তোমরা ভাইয়ার শালিকে কিছু বলবে না, কারণ সে আমার ছোট বোন। আমি তাকে বোনের চোখে দেখেছি। আর আমাকে খুঁজেও কোনো লাভ হবে না। আমি এতক্ষণে এই জায়গা থেকে অনেক দূরে চলে গিয়েছি। ইতি, নাম নাই। চিঠি পড়ে বাবা ভাইয়া দুজনে অনেক কান্না শুরু করে দিল। তাদের কান্না দেখে ভাবি একটা চিঠি পড়ে মাকে শোনালো। তারপর তারা দুজনে কান্না শুরু করলো, কারণ চিঠি দুইটাতে সেম কথা লেখা। এই চিঠি পড়ে তারা নিজেকে নানান কথা বলতে লাগলো, কিন্তু বলে কোনো লাভ নাই। আজ আমার নিজের কারণে আমার ছেলেকে হারিয়ে ফেললাম। কিন্তু কোনো লাভ নাই। আমি আর তোমাদের কেউ না। আমার নতুন পরিবার পাইছি, তাদের কোনো দিন বলতে পারবো না। ওদিকে আমাকে কয়েকদিন না দেখে সাবিয়া কেমন জানি শূন্যতা অনুভব করতেছে। আর ভাবছে, আমি কি তাহলে সত্যি শিয়াবকে ভালোবাসি? না, এটা হতে পারে না। নানান বিষয় নিয়ে ভাবতে থাকে, শুধু আমাকে নিয়ে ভাবে। কোনো লাভ নাই চান্দু, আমি আর তোমাকে কোনো দিন আপন করে নিব না। এখন বর্তমানে আজ আপুকে অনেক রাজি করিয়ে কলেজে পাঠালাম আমার ডিপার্টমেন্টের খবর নিতে। আপু কলেজ চলে গেল, আমি মার সাথে আড্ডা দিতেছি। বাবা অফিসে গেছে। বাবা মা মানে চিনলেন না, আঙ্কেল আন্টি। এখন বিকাল, আপু কলেজ থেকে আসার পালা। কিন্তু আপু যখন কলেজ থেকে এলো, তার মনটা দেখি ভীষণ খারাপ। মনে হয় কোনো খারাপ খবর আছে। আপু, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? কিছু না, তুই তো আর আমাকে আপু বলতে পারবি না। ধুর, তুমি কি আবল তাবল বলছো? কি হয়েছে বলো তো? আপু মার কানে কি যেন বলল, নিমিষে তার মনটাও খারাপ হলো। আমি ভাবতে লাগলাম আমার পরিবার থেকে আর কোনো খবর পাইনি তো। মা, তোমাদের হয়েছেটা কি? বলবা কি কিছু? তুই আর আমাদের হলি না রে। তুমি কলেজ থেকে বিদেশে যাওয়ার স্কলারশিপ পেয়েছো। আগামী 8 তারিখে তোমার ফ্লাইট। সবাই খুব খুশি, আমি মন মরা। কারণ আজ 4 তারিখ, আর 3 দিন বাকি আছে। মনটা একেবারে খারাপ হয়েছে। সবাইকে ছেড়ে কেমনে যে চলে যাব। আর আপুকে ছাড়া এক মুহূর্ত কাটে না। তাকে কেমনে ছেড়ে যাব? আমি তোমাদেরকে ছেড়ে কোনোখানে যাব না। তুই যাবি না, তোর বাপ যাবে। ঠিক আছে, তবে বাবাকে পাঠাও, আমি যাচ্ছি না। এই কথা বলতে আপু একটা দৌড়ানি দিল। সোজা বাহিরে আসলাম, আর আমাদের কাহিনী দেখে তারা দুইজন হাসতে থাকলেন। বাহিরের পরিবেশটা কেমন জানি পাল্টে যাচ্ছে। আমি 2 দিন আগে ছিলাম কত কষ্টে, আর এখন কত সুখে। সাবিয়ার কথাও ভুলতে বসেছি। আর হ্যাঁ, আপনারা মনে করেছেন অপমানের কথা আপুকে বলেছি, তা বলি নাই। বাহির থেকে আড্ডা দিয়ে বাসাতে এলাম। রাতে খাবার খাচ্ছি, তখনই আপু একটা কথা মনে করিয়ে দিল সবার সামনে। মনটাই খারাপ করে দিল। কি রে, সাবিয়ার সাথে কি কোনো কথা হয় না? না, হয় না, বাদ দাও তো এসব। ওকে, তুই যা, ভালো মনে করিস। তবে মেয়েটা দেখতে কিন্তু হেব্বি, তোর সাথে ভালো মানাবে। আপু,
তোরা দুজন কিশোরী করলি বলতো? আর সাবিয়াটা কে? হ্যাঁ, ওটা তোমাদের ছেলের। আপুকে আর কিছু বলতে দিলাম না। না মানে আমার বন্ধু। এইভাবে দুষ্টুমির মাধ্যমে খাবার খাওয়া শেষ হলো। আগে নিজের বাসাতেও ভাইয়া ভাবির সাথে কত মজা করতাম খাবার টেবিলে, কিন্তু সেগুলো আর মনে পড়ে না। অবহেলা সইতে সইতে এমনই হয়েছে যে আমি কে আর আগে কোথায় ছিলাম সব ভুলে গেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসাতে অনেক ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, কিন্তু কিসের জন্য আর কে আসবে? আপু, আজ বাসাতে কে আসবে আর এত আয়োজন কেন? সময় মতো দেখতে পাবি, যা ফ্রেশ হয়ে নে আগে। কেন যে একটা বলতে গেলাম। যাই হোক, আবার খিদেও লেগে গেছে। ওদিকে সাবিয়া গত রাতে ঘুমাতে পারে নাই। আমার কথা চিন্তা করে রাত চলে গেছে। কয়েকদিন হলো এমন একটা জিনিস মিস করতেছে যে সে কোনোভাবেই বুঝতে পারতেছে না। সে নানানভাবে চিন্তা ভাবনা করে এটাই প্রমাণ পেল যে সে আমাকে ভালোবেসে ফেলেছে, কারণ সে আমার দুষ্টুমি অনেক মিস করে। তার কথা শোনার মতো কেউ নাই, কোনো অভিযোগ করে নাই ইত্যাদি। সে ভয় পাচ্ছে আমি তাকে আপন করে নিব কিনা, কিন্তু আমি তো কোনো দিন তাকে আপন করব না। এদিকে আমি সোজা এসে খেতে বসলাম। ওই দাঁড়া, সবাই একসাথে খাবো। সবাই মানে কে আসবে? হ্যাঁ, সেটা না হয় আসলেই দেখতে পাবি। তানিয়া, ছেলেটার হয়তো খিদে লাগছে, খেতে দে মা, বারণ করিস না, পরে না হয় আবার খাবে। ঠিক আছে। আমি আমার মতো বসে গেলাম, কিন্তু তখনই কে যেন কলিং বেল চাপলো। আপু গিয়ে দরজা খুলতেই অবাক। আমার এখান থেকে আবার দরজা দেখা যায়। আপু, এ কাকে ডেকেছে? এ তো সাবিয়া, কিন্তু এখানে কেমন করে আসলো? শালার কপালটাই খারাপ। এই আপু যে এত বাড়াবাড়ি করে যা বলতে পারবো না। সাবিয়াকে দেখে মা চলে এসে, তানিয়া, মেয়েটা কে রে? তোমার ছেলের বান্ধবী কাল রাতে বললো যে। মা সেখান থেকে গিয়ে বাবাকে আবার সোজা ডেকে আনলো। মনে হচ্ছে আমার বউ বাড়িতে এসেছে, তেমন অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা আবার ভাবেন না যে আমি সাবিয়াকে ভুলে গেছি। ভালোবাসি, তবে প্রকাশ করব না। তাকে আগে তো কিছুটা শিক্ষা দিতে হবে। বাবা আসতেই সাবিয়া সালাম দিল। তোমার বাবার নাম কি? সাইফুল ইসলাম। শুনেই বাবা কিছুটা অবাক হলেন। আচ্ছা, তুমি ব্যবসায়ী সাইফুলের মেয়ে না তো? হ্যাঁ, আমি তারই মেয়ে। আরে বলো কি, ও তো আমার সেই বন্ধু। বলনি তো তার মেয়ে আছে? শোনো, তোমরা পরে গল্প করিও, আগে খেতে চলো। খেতে এসে সাবিয়া কিছুটা অবাক হলো, কারণ আমি এখানে থাকবো সে কোনোদিন ভাবতেই পারে নাই। আমার সামনে এসে বসলো, কিন্তু কোনো লাভ নাই। আমি তাহার দিকে তাকাচ্ছি না, আমি নিজের মতো করে আছি। সাবিয়া আমার সাথে কথা বলার জন্য নানা চেষ্টা করতেছে, কিন্তু পাচ্ছে না। সে কেমনে কথা বলবে? আমি তো তাকে কোনো সুযোগ দিতেছি না। শোনো সাবিয়া, তুমি হয়তো অবাক হচ্ছ তোমাকে কেন ডেকেছি। আর হ্যাঁ, শিহাব আমার ছোট ভাই। জানি আপু। আমার ভাইয়া স্কলারশিপ পেয়েছে, 2 দিন পরে চলে যাবে, তাই তোমাকে এখানে ডাকা। সাবিয়া আর কিছু বলতে পারতেছে না। যাকে যেমন ভাবছিল সে তেমন না, তার চাইতে বড়। সাবিয়া আড্ডা দিয়ে চলে গেল, কিন্তু আমি তার সাথে একবারও কথা বলি নাই। আপু বিষয়টা লক্ষ্য করেছে বটে। ওদিকে আমার ভাইয়া কলেজে খোঁজ নিয়ে জানতে পারে আমি বিদেশ চলে যাচ্ছি, কিন্তু আমি কলেজে আসি না, তাই আমার কোনো খবর পেল না। বাসাতে এসে বাবাকে বললে বাবা খুশিতে আত্মহারা হন, কিন্তু লাভ কি? তাদের ছেলে তো আর তাদের কাছে নাই। এই কথা মনে হতেই নিমিষে সব খুশি চোখের পানিতে পরিণত হয়। কান্নায় ভেঙে পড়েন। তাদের ছেলেকে অবহেলা করেছিল, সামান্য 5,000 টাকা দিতে পারে নাই। সেই ছেলে আজ কিনা বিদেশে পড়তে যাবে, ভাবা যায়? ভাইয়া কিছুটা শোকাহত হয়ে তার শালিকে চর মারতে চায়, কিন্তু মারতে পারে না। তাকে যে আমি ছোট বোন মেনেছি। ভাইয়া তার শালিকে সব খুলে বলে। সেটা শোনার সাথে সাথে সে ভাইয়ার কাছে ক্ষমা চায়। আর হ্যাঁ, আমি 2 বছরের জন্য বিদেশে চলে যাচ্ছি, মনে থাকবে তো? আবার পরের দিন আপু, শোনো, কোনো মেয়েদের দিকে তাকাবি না, আর শুধু পড়াশোনা করবি। সব ঠিক আছে, কিন্তু তোমাদের ছেড়ে যাইতে ইচ্ছে করতেছে না। ভালো একটা কাজ কর, তোকে যাওয়া লাগবে না। আরে ছেলেটার সাথে রাগ করতেছিস কেন? তুই কি ওকে ছাড়া থাকতে পারবি না বল? পারবো না মানে? অবশ্যই পারবো। আমার যখন বিয়ে হবে তখন তো থাকতেই হবে। ইস কি শখ! তোমাকে কে বিয়ে দিবে? হ্যাঁ, যে বিয়ে করতে আসবে তাকে। এই কথা বলেই সেদিনের মতো দৌড় দিল। চলো আপু, আশপাশটা একটু বেড়ে নেই। চল। আমরা বেড়াতে কলেজে যাচ্ছি। আর হ্যাঁ,
আমার সব কাগজপাতি আপু ঠিক করেছে। পাইছি একটা আপু। কলেজে যেতেই দেখি সাবিয়া আমাকে দেখে আমাদের দিকে আসতেছে। শোন, তুই সাবিয়ার সাথে কথা বল, আমি আসতেছি। আমাকে একা রেখে চলে গেল। যার সামনে আমি আসতে চাই না সে আমার সামনে বারবার চলে আসে। শিহাব, তোমাকে কিছু বলার ছিল। জি, কি বলবেন বলেন। না মানে, বলতেই আমি সেখান থেকে সোজা বাসাতে আসলাম। আমার এমন কাহিনী দেখে আপুও পিছনে আসলো। বাসাতে এসে রাতে তুই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি সব জানি। একটা না হয় ভুল করেছে, তার জন্য এমন করিস? এখন ঘুমাবো, কালকে সকালে যাইতে হবে আমাকে, মনে নাই? এই বলে ঘুমের দেশে গেলাম। পরের দিন সকালে সবকিছু রেডি, সবাই প্রস্তুত। রেডি হয়ে বিমানবন্দরে এলাম, কিন্তু এখানেও মাথাটা গরম হয়ে গেল। সাবিয়া এসেছে, আপু কাজ পায় না, কিছু না, শুধু বিরক্তিকর। আমি সবাইকে বিদায় জানিয়ে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি এখন বিমানে, সবার কথা মনে পড়তেছে, সবচাইতে বেশি আপুর কথা। আর নিজের পরিবারের কথা কেন যে মনে পড়ে না বুঝি না। আমি ইংল্যান্ডে এসেছি, নেমেছি, আমাকে নেবার জন্য একজন এসেছে। এইভাবে এখানে অনেক দিন কেটে গেল। আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত। আপুর কথা মতো কোনো মেয়ের দিকে তাকাই নাই। আপুর সাথে প্রতিদিন কথা হয়। বাসাতে থাকতেও যেমন শাসন, এখানেও তেমন। তবে মাঝে মাঝে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসতো। পরিচয় চাইলে সাবিয়া বলতো, তখনই ফোন কেটে দিতাম। তার মায়াতে জড়াতে চাই না। আপু বলেছে সাবিয়া নাকি আগের চাইতে শুকিয়ে গেছে, আর প্রতি রাতে নাকি আমার জন্য কান্না করে। সে নাকি এখন আমাদের বাসাতেই থাকে, কিন্তু কোনো লাভ নাই, আগে আরও কষ্ট পাক। 2 বছর পর আজ আমার আশা 2 বছর পূর্ণ হলো। আমার পড়াশোনাও শেষ। আমি এখন বাংলাদেশে যে কোনো কলেজে একটা বড় পদে চাকরি নিতে পারবো। আমি আজ একজন বড় লোক, সেটাই মনে হচ্ছে। আপু বলেছে একটা সারপ্রাইজ আছে নাকি আমার জন্য। আর এই 2 বছরের নিজের পরিবারের কথা ভুলেই গেছি। জানি না তারা এখন কেমন আছে। আমি দেশে আসব, কাল আপনারা কি কেউ নিতে আসবেন না? প্রিয় পাঠকগণ, দেশে আসতেছি। কেমন? আমার পড়াশোনা শেষ, বিদেশের মাটিতে এখন দেশে ফেরার পালা। কিন্তু চিন্তা করতেছি একটা সারপ্রাইজ দিব। তখনই আপুর ফোন। শিহাব, কবে দেশে আসবি রে? এই তো আর কয়েকদিন পর, সমস্যা নাই, ফোন করে জানাবো। মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। এই বলে ফোন কেটে দিলাম, কারণ সারপ্রাইজ দেবার আমি আজকেই দেশের উদ্দেশ্য করে রওনা দিব। পরের দেশে বহুত থাকছি, এবার নিজের দেশে যাব। কিন্তু আমি সব ভুইলা গেছি, আমার যে একটা অতীত ছিল। যাই হোক, দেশে গিয়ে বাকিটা দেখা যাবে। কিন্তু যখন বাহির হব তখন অচেনা নাম্বার থেকে ফোন আসে। হ্যালো, কে বলছেন? কোনো কথা নাই, শোনেন, আপনার সাথে নীরবতা পালন করার আমার সময় নাই, আমি আমার দেশে যাচ্ছি। ফোন কেটে দিলাম, দিয়ে এ মা, এটা দেখি বাংলাদেশের নাম্বার। তাড়াহুড়াতে সব কি হইয়া গেল। আপু আবার অচেনা নাম্বার থেকে ফোন। দেয়নি তো কে ফোন দিল? নিজের বাবা নাকি সাবিয়া? তাড়াহুড়াতে সব গন্ডগোল বাজাই দিলাম। যাই হোক, আমার তাই কি, সোজা বিমানবন্দরে এসে ফ্লাইটে উঠে রওনা দিলাম। পৌঁছাতে বাংলাদেশ সময় সকাল 9টা। ঘুম ভাঙলো জানি না, কতক্ষণ ঘুমাইছিলাম। দেশে আসার আনন্দ সব ভুলে গেছি। জানালা দিয়ে তাকিয়ে দেখি কেমন জানি সকালের আলো দেখা যাচ্ছে। তখন পাইলট বলল, আমরা এখন বাংলাদেশের মাটিতে অবতরণ করব। ওদিকে আমার বাসা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। সকাল থেকে অনেক আয়োজন চলছে। সাবিয়া আমাদের বাসাতে এসে নাকি এগুলো আয়োজন করতেছে, নিজের হাতে নাকি রান্নাও করেছে। কেউ কিছু বললে বলে সারপ্রাইজ আছে। আমি বিমানবন্দর থেকে সোজা বাহিরে আসলাম। বাহিরে এসে কেমন জানি একটা অনুভূতি হচ্ছে। নিজের দেশ আর অন্যের দেশ কখনো এক হয় না। তেমন সময়ে একজন আমার ব্যাগটা নিয়ে মাইক্রোতে উঠালো। আরে ভাইয়া, করতেছেন কি? আমি তো আপনাকে চিনি না। আরে চলুন, আমাকে আপনার চেনা লাগবে না। এই বলে জোর করে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল। শহরটা অনেক পরিবর্তন হয়েছে, আগের মতো আর কিছু নাই, অনেক উন্নত হয়েছে। একটু পর খেয়াল করলাম গাড়িওয়ালা এক চিরচেনা রাস্তাতে নিয়ে যাচ্ছে। তার মানে আমি দেশে আসব। সেটা তাহলে কি ভুলক্রমে সাবিয়াকে বলে ফেলেছি? হায় রে কপাল, যাকে এত ঘৃণা করি তাকেই বলেছি। সে তো বাসাতে সব বলে দিয়েছে। আমি সাবিয়া কিন্তু ঘৃণা করি না, অনেক ভালোবাসি। কিন্তু তার সাথে তো একটু প্রতিশোধ নিতে হবে সেদিনের কষ্টের জন্য। বাসার সামনে এসে গাড়ি দাঁড়ালো। আমি তো অবাক হয়েই তাকিয়ে আছি।
বাসাটা আজ এত সুন্দর করে সাজানো। যখনই ভিতরে যাব তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। মেয়েটা দেখতে সেই সুন্দর, মনে হয় আসমানের পরী, কিছুটা সাবিয়ার মতো দেখতে লাগে। কে জানে কে এটা? দুঃখিত আপু, আমি দেখিনি। সমস্যা নাই, কিন্তু আপনি কে? না মানে আমি শিহাবের বন্ধুর। আপনি কে? আমি সাবিয়া। এই মা, মাইরা ফেলাইছে। এটা সাবিয়া হয় কেমনে? এত সুন্দর, আগে তো এত সুন্দর ছিল না। তা বাদে আমার জন্য নাকি প্রতিদিন কান্না করতো। চোখের নিচে তো কালো দাগ থাকার কথা। আর হ্যাঁ, আপনারা কি ভাবছেন আমাকে কেন চিনতে পারলো না? শোনেন তাহলে, আমি আগের চাইতে অনেক স্মার্ট হয়ে গেছি। আগে চেহারা দেখলে মনে হবে ওটা অন্য কেউ। তখনই মনে হলো ড্রাইভার চিনলো কেমন করে? তার মানে আপু জানতো আমি আসবো। ভিতরে আসলাম। ভিতরে দেখি কারো জন্য অপেক্ষা করতেছে বাবা, মা, আপু। আমি ভিতরে গিয়ে সারপ্রাইজ। তখন সবাই মুচকি হাসলো। আপু কানটা ধরে, তুই কি মনে করেছিস আমি জানাবো না তুই আজকে আসবি? না মানে সারপ্রাইজ দিতে চাইছিলাম। তুমি কেমন করে জানলে? কাল থেকে যখন সাবিয়া বাড়িতে এসে সব কিছু নিজে সাজাতে লাগলো তখনই বুঝে গেছি। কিন্তু সাবিয়া কই? কি যে আমি কি জানি? সেটাই, তোকে তো চিনতে পারবে না। তুই অনেক পরিবর্তন হয়েছিস। তখনই পিছন থেকে কে যেন বলল। হ্যাঁ, চিনবো কেমন করে? তোমার ভাই তো মহানায়ক। তাকায় দেখি গেটের সামনের মাইয়াটা, মানে সাবিয়া। আমি সেদিকে খেয়াল না দিয়ে বাবা মাকে বললাম, কি ব্যাপার, তোমরা এত শুকাই গেছো কেন? আরে কি যে বলিস তুই? শুধু বাবা মাকে বলো, আমি তোর কে হই? আরে আপু, তুমি তো আরো মোটো হইয়া গেছো। সবাই একটা মুচকি হাসি দিল, কিন্তু পিছনের জন্য কিছু বলছে না। মনে মনে বলতেছে আমার প্রতি এখন রাগ কমেনি, দাঁড়া দেখাবো মজা। সাবিয়ার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। কে না চায় এমন সুন্দর মেয়ের দিকে তাকিয়ে থাকতে? কিন্তু তাকে তো মজা দেখাতে হবে, হার মানলে হবে না। খুব খিদা লাগছে, কেউ কি খেতে দিবে না আমাকে? মনে নাই, যা ফ্রেশ হয়ে আয়। সাবিয়া, রুমটা দেখে দে তো। এ মা, সাবিয়াকে বললো কেন? আপু তুমি যতই চেষ্টা করো না কেন, আমি প্রেমে তো পড়ে গেছি, এত সহজে মচকাবো না। চলো। জি, আমাকে তুমি করে বললেন কেন? তুমি বলবো না তো কি বলবো? কোন জমিদার, তাই আপনি বলতে হবে? না মানে, এত ভাব দেখাতে হবে না, পরে মজা দেখাবো। এটা তোমার রুম? এই বলে চলে গেল। আমি ফ্রেশ হচ্ছি, এমন সময় নিজের বাবা মার কথা মনে পড়ল। না, আর তাদের কষ্ট দেব না। বিকেলবেলা সবাইকে সাথে নিয়ে যাব, তবে ভাইয়াকে একটু মজা দেখাবো, সাথে ভাবিও আর তার শালিকেও। তারা এই 2 বছরে অনেক কষ্ট পাইছে, আর দেওয়া যাবে না, যতই নিজের মতো কেউ থাক না কেন। খাবার টেবিলে নানান রকম আইটেম দেখতেছি, দেখে জিভে পানি চলে আসলো। খাবার শেষ করলাম, কারোর সাথে কোনো কথা নাই। খাবারটা অনেক ভালো হয়েছে। বাহ আপু, তুমি তো অনেক সুন্দর রান্না শিখেছো। এটা আমি রান্না করি নাই, সাবিয়া করেছে। এখন সাবিয়া কিছুটা অবাক হয়ে আছে যে আমি কি বলবো। সেও খাবার খাচ্ছে। আরে ইংল্যান্ডে এরকম কত খাবার খেলাম, এমন খাবার শুধু আম্মু রান্না করতে পারতো। হ্যাঁ, খেয়েছো তো। রেগে তেলে বেগুন হয়ে গেছে। আপু বলেছিলাম যে বিকালে বাসাতে যেতে চাইছিলাম, তাদের তো অনেক কষ্ট দিলাম 2 বছরে। ঠিকই বলেছিস, এবার তো দেখা কর, আর কষ্ট দিস না। তারা নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক বলছো বাবা, বিকালে সবাই মিলে যাব, কেমন? আমিও একমত। সাবিয়া কথাগুলো শুনে ভাবতেছে, বলল, আমিও যাব। বিকেলবেলা সবাই রেডি হয়ে যাচ্ছি। আজ অনেক ভালো লাগছে, নিজের পরিবারের সাথে দেখা করব। আর হ্যাঁ, আপনারা মনে করতেছেন আমাকে এত কষ্ট দিল, তাদেরকে কেন মাফ করলাম? আসলে আমাকে যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আবার 18 বছর মানুষ করেছে, তার কাছে তারা যে কষ্ট করেছে, তার কাছে এগুলো কিছুই না। তাই রাগ করে চলে গেছিলাম। আজ আবার ফিরে আসতেছি। গাড়ি বাসার সামনে এসে দাঁড়ালো। আগের চাইতে কিছুটা পরিবর্তন হয়েছে। আমি আগে যাচ্ছি, তখনই, তোমরা কে কোথায় এসেছো? দেখা যাও, আমাদের শিহাব এসেছে। চাচা আমাকে চিনলেন কেমন করে? ছোট থেকে চোখের সামনে মানুষ হয়েছো, কেমনে ভুলি? সবাই মিলে ভিতরে যাচ্ছি, তখনই দেখি মা আমার কাছে আসতেছে। ভিতরে গিয়ে সোজা মাকে জড়িয়ে ধরলাম। মা, তুমি এত শুকিয়ে গেছো কেন, আর কেমন আছো? তোকে ছাড়া কেমনে ভালো থাকি বল? তখনই বাবাকেও জড়িয়ে ধরলাম। তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস বাবা। হয়েছি, আমাদের না হয় ভুল করেছি,
তাই বলে এইভাবে চলে যাবি? আমাদের মাফ করে দে বাবা। ছি মা, তুই মাপ চাও কেন? আমি না তোমার ছেলে? এখন ফিরে এসেছি তো ভিতরে নিয়ে যাবে না? এরপর ভিতরে চলে আসলাম সবাই। ভাইয়ার সাথে কোনো কথা বলিনি। তারপর মায়ের সাথে সবার পরিচয় করিয়ে দিলাম। সবাই আজ অনেক খুশি, আমিও। শুধু সাবিয়া চিন্তা করতেছে। আজ নিজের মানুষদেরকে পেয়ে অনেক খুশি লাগতেছে। এই 2 বছর অনেক কষ্ট পাইছি। আর না, এখন শুধু সুখে থাকার পালা। তার আগে কিছু কাজ আছে, সেগুলো তো পূরণ করতে হবে। সাবিয়াকে মজা দেখানো, ভাইয়াকে মজা দেখানো, কিন্তু কেমন করে কি করব? সবাই নিজেদের আলাপ নিয়ে ব্যস্ত, আমার কোনো খবর নাই। কি আর করব মা? তার নিজের কাছে এমন ভেবে নিছে মনে হয় আমি কোনোখানে উড়ে যাব। কিন্তু সাবিয়া চিন্তা করতেছে, শিহাব এত বড় লোকের ছেলে, 2 বছর আগে তা মনেই হয় নাই। আজ তাকে দেখে মনে হচ্ছে। সাবিয়া কি ভাবছো? শিহাব এত বড় লোকের ছেলে? আপু তখন সব খুলে বলে। তখন সাবিয়া চুপ। কি আর করবে, না বুঝে ভুল করেছে। তখনই কে যেন বাসাতে আসলো। আরে বন্ধু, ভিতরে আসো। বাবা তখন আঙ্কেলকে বলেন কে তিনি। তিনি নাকি সাবিয়ার বাবা। কিন্তু তিনি এখানে কেন? সাবিয়ার বাবা এখানে বসে আছেন। সাইফুল সাহেব, আপনারা আমার সাথে একটু সাইটে যাবেন কি? এই বলে আঙ্কেল, আন্টি, বাবা, মা একটা রুমে চলে গেল। কি যেন গোপনীয় আলাপ আছে, তারা আলাপ করতেছে। আমি সাবিয়ার বাবা, সে আপু, ভাই, ভাবি বসে। তখনই শিহাব, একটু এক সাইডে যাবি ভাই? কি করব বড় ভাই বলে কথা। আপুও ইশারায় যাইতে বলো। চলে আসলাম। ভাই, আমাদের মাফ করে দে, না বুঝে তোর উপরে অনেক অপমান করেছি, প্লিজ মাফ করে দে। আমি কি করব এখন নিজেও বুঝতেছি না। নিজের ভাই এমনভাবে বলবে তা কোনোদিন ভাবতে পারি নাই। আমাকে ভাবতে দাও কি করা যায়, কাল বলবো। তখনই দেখি ছোট একটা বাচ্চা, মনে হয় ভাইয়ার মেয়ে, তাকে কোলে তুলে নিয়ে বাহিরে আসলাম। ঠিক আমার মতন হয়েছে, বসে আছি, সবাই উপস্থিত। যেটা বুঝতে পারছি, আমার ভাইয়া নিবে এখন, কারণ সবার মুখে হাসির ছাপ দেখতে পাচ্ছি। শিহাব, এখন কি করবি বাবা? পড়াশোনা তো শেষ করলি। দেখি কি করা যায়। সঠিকভাবে বলো, তা না হয় আমার কোম্পানিতে যোগ দাও। আরে না আঙ্কেল, আমার একটা চাকরি হয়েছে। মানে আমাদের কলেজে আমি আমার ডিপার্টমেন্টের প্রধান হিসেবে চাকরি নিয়েছি, যেটাতে সাবিয়া পড়ে। কলেজ থেকেই আমাকে অফারটা দিয়েছে, তাই রাজিও হয়েছি। তো ভালো, এখন মূল কথায় আসি। তো আজিজুল সাহেব, আসল কথাটা বলেন আপনি। বলছিলাম যে সাবিয়া তো আমার বন্ধুর মেয়ে, দেখতেও অনেক ভালো, সব কিছুতেই ভালো, আমাদের বেশ পছন্দ। আমরা চাই তুমি সাবিয়াকে বিয়ে করো। তোমার বাবা মা মিলে আমরা এটা ঠিক করলাম। সাবিয়ার বাবাও রাজি আছে। এই কথা শোনার সাথে আমি সোজা চাঁদের দেশে চলে গেছি। শালা ভাবছিলাম মজা দেখাবো, তারপর গলায় ঝুলাবো। মজা দেখানোর আগেই ঝুলাই দিতে চাই, এটা অন্যায়। কিছু বলতেছি না, শুধু ভাবতেছি। শিহাব, আমরা সবাই রাজি, তুমিও রাজি হও বাবা। তুমি না বড়দের সম্মান করো? রাজি হও বাবা। এমন লক্ষ্মী মেয়ে কই পাবে বলো, যে তোমার অনেক খেয়াল রাখতে পারবে? শালা তাহলে আপু এই সারপ্রাইজের কথা বলেছিল। শালা শয়তান মাইয়া, তাই জন্য বলে তোকে দেখাবো মজা। সাবিয়ার দিকে তাকাই দেখি খুশিতে ভাসতেছে, তার সাথে আপুও। যদি রাজি হই তাহলে এই মাইয়া তো আমারে শেষ করে দিবে। কি করব ভাবতেছি। আমি একলা হয়ে গেলাম। ভাবিও দেখি তাদের দিকে। তুমি আমাদের একটুও ভালোবাসো না, তাই? আর কিছু বলতে দিলাম না, আমিও বুদ্ধি পাইছি। আমি রাজি। তবে রাজি বলার সাথে সাথে খুশির বন্যা বয়ে গেল। হায়রে আপু, তোমার ভাইরে একলা সাগরে ফেলে দিলে একটু কষ্ট হলো না? শালি, সাবিয়া তো সেই মহা খুশি, আর আমার কাছে আসার চেষ্টা করতেছে। সবাই আছে বলে আসতে পারতেছে না, এর জন্য তোর বাবা আসছে। আগে জানতাম না। তবে কি বলো? 1 মাস পর বিয়ে হবে, আমাকে একটু গুছিয়ে নিতে দাও। কেবল তো ফিরলাম, নিজেকে একটু মানিয়ে নেই। সমস্যা নাই, তোমাকে 1 মাস সময় দিলাম। এই তো ঘুঘু ফাঁদে পা দিয়েছে, মানে সাবিয়ার উপর মজা নেবার সময় পেলাম। হবু বউ হবি তো কি হইছে, আমাকে কম কষ্ট দিছিস? তোর জন্য বাহিরে চলে গেছি। বেচারি সাবিয়া একটু নার্ভাস বটে, কিন্তু তার দলে আপু আমি একলা। আর আঙ্কেল, আন্টি, আপু, তোমাদের হবু বউ সবাইকে এই বাড়িতে
এই 1 মাস থাকতে হবে। শালা সবাই রাজি হয়ে গেল দেখি। তার মানে আগে থেকে সব ঠিক ছিল। আরে যা হইছে বাদ, এখন নতুন সবার সময়। আনন্দে বিকাল কেটে গেল, সাথে সন্ধ্যাও। রাতের বেলা খাবার খেয়ে নিজের রুমে শুয়ে আছি। শালার আজ রোমানকে খুব মনে পড়ছে। দেখি ফোন দেই, আগের নাম্বারটা কি আছে দেখি। ফোন দিতেই রিসিভ হলো। কি খবর দোস্ত, কেমন আছিস? কে বলছেন? ভুলে গেলি? আরে দোস্ত তুই, এতদিন পর, তা কবে দেশে এলি? এতদিন পর মনে পড়লো। শোন, সব বলবো, কালকে দেখা কর। ওকে, কলেজে চলে আসিস। ওকে। ফোন কেটে দিলাম। তখনই দেখি সাবিয়া আমার রুমে এসেছে। কি খবর, আপনি এখানে কেন? আমার স্বামীর রুমে আমি এসেছি, তোমার কি? শোনেন, এখনো বিয়ে হয়নি, এত দরদ দেখাতে আসবেন না। আগে বিয়ে হোক। আমার প্রতি তোমার রাগ এখনো কমেনি? কিসের রাগ? বেশি কথা না বলে চলে যান। মন খারাপ করে চলে গেল। কেবল তো টেস্ট শুরু। আপুকে গিয়ে সব বলল। আপু আবার নতুন বুদ্ধি দিল। আমি পিছনে গেছিলাম তো, তার মানে বুঝতে পারলাম আপু এসবের পিছনে। রাতে এসে নিজের রুমে ঘুমিয়ে দিলাম। সকালবেলা ওঠার পর মনে হলো আজই তো আমাকে কলেজে জয়েন করতে হবে। একদিনও বিশ্রাম নিলাম না। নিব কেমন করে? মজা দেখাতে হবে তো। ওদিকে কলেজে ধুম উঠেছে, নতুন স্যার আসবে, সবাই অপেক্ষায় আছে। আপুকেও বলি নাই। সকালবেলা দেখি সাবিয়া কলেজে গেছে নতুন স্যারকে দেখার জন্য। খাবার টেবিলে সবাইকে বললাম সেই কলেজের কথা। শুনে আপু একটু মন মরা হলো। যে কলেজে শিক্ষক হলাম সবাই একটু অবাক হলেন, তাই না? আসলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে 4 বছর, অন্য সব দেশে 3 বছর করে। কলেজে জয়েন করলাম, এখন ক্লাস নেবার পালা। আমার কি কপাল, প্রথম দিনেই সাবিয়ার ক্লাস নিতে হবে। মজা তবে হবেই। আমি ক্লাসরুমে যাচ্ছি, সবাই ভাবছে 2 বছর আগের কথা। সেদিন ছিলাম, আজ হলাম কি। সবাই চেনে আমাকে, তাই আর পরিচয় দেবার প্রয়োজন হলো না। তখনই, তুমি এখানে কেন? স্যার কই? কিসের তুমি? আপনি করে বলুন। বাবা মা কি স্যারকে সম্মান করা শেখায়নি নাকি? বেয়াদব মেয়ে। দুঃখিত, আমার ভুল হয়েছে। ঠিক আছে বসুন, আর কখনো বেয়াদবি করবেন না। সাবিয়া কিছুটা অপমান বোধ করলো। কান্দ কান্দ হইছে, কেবল তো শুরু। আস্তে আস্তে দেখো কি করি। আজকের মতো ক্লাস শেষ করে বাসাতে আসলাম। সাবিয়া দেখি আমার আগে এসেছে। আমি নিজের রুমে আসলাম সোজা, কারোর সাথে কোনো কথা বললাম না। রাতে খাবার খেলাম সবার সাথে, কিন্তু সাবিয়াকে দেখলাম না। একটু চিন্তিত হলাম বটে, তাই খোঁজ নিতে ওর রুমের দিকে গেলাম। বিছানাতে শুয়ে আছে মনে হয়। আসলে তখন এমন করে বলতে চাই নাই, সবার সামনে তুমি করে বললে তো, তাই কিছুটা রেগে গেছিলাম। আই অ্যাম রিয়েলি সরি। কিন্তু কোনো সাড়া নাই, তাই বিছানার চাদরটা তুলতে গেলাম। এই কি, সাবিয়া কই? এত কোলবালিশ। তেমন সময় কে যেন পিছন থেকে আসতেছে। তাকিয়ে দেখি সাবিয়া আর আপু। কি মনে করে এখানে? আর বিছানাতে কি করেন? হ্যাঁ, না মানে, কি না মানে বলিস রে, সোজাসুজি বল। আপু, আপনি একটু অন্য পাশ হন তো। এই বলে আস্তে আস্তে আমার দিকে আসতে থাকলো। কিন্তু হচ্ছেটা কি? আমার কাছে আসতেছে কেন? একটু পরই আমাকে মানে সোজা কিস করলো। আমি ভাবতেও পারি নাই, কিন্তু বাধাও দিলাম না। কি আর করব, কতকাল এমন হয়ে থাকি। নিজের হবু বউ কিস করছে, সমস্যা কি? প্রায় কিছুক্ষণ পর ছেড়ে দিল। সোজা এক দৌড়ে নিজের রুমে আসলাম। কি লজ্জা, বড় আপুর সামনে এ কেমন মেয়ে রে বাবা। এইভাবে বেশ কয়েকদিন গেল। বাসাতে সবাই আনন্দ নিয়ে ব্যস্ত, আমি তো কারো, আমার কোনো খোঁজই নাই। সাবিয়াকে নিয়ে ব্যস্ত সবাই, আমি কে? মনটাই বলতেছে আজ সাবিয়াকে মজা দেখাবো। যেমন ভাবা তেমন কাজ। সামনে কি হয় আপনারা শুধু দেখতে থাকুন। আজ সাবিয়া প্রেমের পরীক্ষা নিব। আমি আমার এক বান্ধবীকে বললাম, তোকে আজ আমার জিএফ আবার নাটক করতে হবে। ও রাজিও হলো। সবকিছু ঠিকঠাক, এবার অ্যাকশনে যাবার পালা। ওদিকে দেখি সাবিয়া আসতেছে, তখনই নাটক শুরু। সাবিয়া যেদিকে আসতেছে সামনে দাঁড়িয়ে বান্ধবীর কোলে মাথা রাখলাম। সাবিয়া মনে হয় দেখে ফেলছে, তাই আগের চাইতে আরো জোরে হেঁটে আসতেছে। তোকে না আমার অনেক ভালো লাগে, তোকে আমি যদি বিয়ে করতে পারতাম, কিন্তু হবে না, আমার যে বিয়ে ঠিক হয়েছে। এই কথা শুনে দেখি সাবিয়া। এই যে, আপনি এখানে কি করেন? আর ওনার সাথে আপনার কি কোনো লজ্জা নাই? আরে আপনি কে? এমন করে কথা বলছেন কেন? ও তো আমার বিএফ হয়। সাবিয়া আর কিছু বলল না, রাগে জ্বলতেছে। আমি শুধু চেয়ে দেখতেছি। রাগলে হেব্বি লাগে। সাবিয়া রাগ করে কাকে যেন ফোন করতে চলে গেল। যাক, আমার তাতে কি, দোস্ত তুই সেই দিলি। এই বলে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসাতে যাচ্ছি। প্রায় ঘন্টা তো হবেই। যাই, গিয়ে মেয়েটা রাগ ভাঙাতে হবে।
বাসাতে এসে দেখি বাসাতে সবাই কেমন জানি খুশি খুশি, আমাকে দেখে আরো খুশি, মনে হয় কারো বিয়ে হবে। এত কিছু দেখার সময় নাই। নিজের রুমে সোজা আসলাম, এসে ঘরে দেখি নতুন জামা কাপড় রাখা, কেউ একজন পরে নিতে বলো। কথা মতো সবকিছু পরে নিলাম, কিন্তু আমাকে বর্বর লাগতেছে কেন? তখনই কে যেন পেছন থেকে আমার চোখগুলো বেঁধে দিল, সাথে হাতও। না পারছি হাসতে, না পারছি কাঁদতে। আমি কোনো কথা কেউ শুনছে না এমন সময় পিছনে কিছু একটা অনুভব করতেছি। তখন সোজা আমার সাথে নিজেই নিচে চলো, তা না হলে সোজা গুলি করব। কিন্তু আর কিছু বললাম না। শালা আমার বাড়িতেই সব, কিন্তু আমার বিয়ে সেটা বুঝলাম। তাহলে কি সাবিয়া তাহলে কি ফোন করে বাসা থেকে সব আয়োজন করতে বলছে? শালার মেয়ে বাবা। আচ্ছা তোকে আমি মজা দেখাবো, তোকে বিয়া করাইতেছি। নিচে আসলাম, আমার চোখ এখনো খোলা হয় নাই। যতটা বুঝতেছি সবাই উপস্থিত আছে। একটু পর কাজী সাহেব আসলো, আমার সব কিছু লিখতেছে, কিন্তু একটা জায়গাতে আটকে গেল। সেটা হলো আমি সাইন করব না। শালা দেখি কেমনে বিয়ে হয়। সবাই বলতেছে সাইন করতে, কিন্তু আমি করব না। চোখের বাঁধনও খুলে দেবে না। আমি কোনোদিন সাইন করব না। দেখি তোমরা কি করে করাও। আবার শালা সেই লোক, যদি জানতে পারতাম কে তাহলে খানিক হাঁকিয়ে দিতাম। সাইন করবে নাকি গুলি চালাবো? আমি জীবনের ভয়ে সাইন করলাম। সব কিছু সফল হলো। আবার কবুল বলার সময় বাধা দিলাম, কিন্তু এই শালা লোকের কারণে হলো না। আবার সেই ভয়, জীবন গেল, আর আসবে না। বেঁচে থাকলে আরও বিয়ে করতে পারবো। একটু পর চোখ খুলে দিল, সাথে দেখি সাবিয়া বসা। শালার মেয়ে আমার জীবনটাই শেষ করে দিল। কেমন দিলাম বর? ধুর ভাগ। একটু পর দেখি সবাই হাসতেছে আর বলতেছে বোতলের মুখে জিম্মি করে বিয়ে। তাহলে ওটা গুলি ছিল না? সোনার সাথে এমন রাগ হয়েছি সবাই, ভয় উপরে উঠে গেছে 1 মিনিট। কিন্তু শালার বউ যায় নাই। পালাতে চাইছিলাম, সে সুযোগটাও দিল না। আমার কষ্টের কোনো প্রতিশোধ নেওয়া হলো না। এখানে আমাকে বউ টানতে টানতে বাসর ঘরে নিয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন যেন আসল কাজটা করতে পারি আজকে রাতেই।